স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমাদের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ তারেক মাসুদ নিজের নির্মাণ দিয়ে শুধু দর্শক নয়, তরুণ নির্মাতাদেরও অনুসরণীয় এক ব্যক্তিত্ব তিনি। আলো ছায়া গল্প ধরতে তার সহযাত্রী গণমাধ্যমের আরও সৃষ্টিশীল চরিত্র মিশুক মনির, সৃজনের মতো মরণেও তারা একই পথের যাত্রী। 4 বছর আগের এমন একদিনে নির্মাণ ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনায় অকালে চিরবিদায় নেন দুজন। এই দুই কীর্তিমান আরও একবার স্মরণ করব আমরা এই আগস্টে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা কাগজের ফুল। কথা বলতে স্টুডিওতে আছেন চলচ্চিত্র নির্মাণে তারেক মাসুদের ঘনিষ্ঠ 3 সহযোগী, লেখক ও চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র নির্মাতা কামার আহমদ সাইমন এবং প্রামাণ্য চিত্র প্রযোজক ও অভিনেতা আলী আহসান। স্বাগত আপনাদের। প্রসূন, আমরা গত 4 বছর যাবতই কিন্তু বলা যায় যে শুধুমাত্র 13ই আগস্টে নয়, সব সময়ই তারেক মাসুদ এবং মিশুক মনিরকে নানান কারণে স্মরণ করছে, কারণ তাদের সৃষ্টিশীলতা এত ব্যাপক এবং গভীর আমাদের দেশের জন্য। কিন্তু তার ধারাবাহিকতা, মূল যেই জায়গাটি, সেটি হচ্ছে যে যেই চলচ্চিত্রকে যেখানে তারা নিয়ে যেতে চেয়েছিলেন সেইখানে নিয়ে যাওয়ার একটা বিষয় কিন্তু আমাদের যারা পরবর্তী প্রজন্মে বা তার সহযোগী ছিল তারা একই সঙ্গে কাজ করছেন। সেই জায়গাটি একটু জানতে চাই যে এই 4 বছরে ওই যাত্রাটা কোথায় আছে। তারেক ভাইয়ের নিজের কাজগুলোর কথা যদি আগে বলেন, সেক্ষেত্রে তারেক ভাইয়ের মূল প্রতিষ্ঠান অডিওভিশন এই মুহূর্তে ক্যাথরিন এটিকে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট নামে রূপ দিয়েছেন। সেখান থেকে তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে যাচ্ছে। আর আপনি যদি সৃজনশীলতার ধারা বা তার স্বপ্ন, তার দর্শনের যে চলমান প্রক্রিয়াটি ছিল, এটি তারেক ভাইয়ের একটি কথার মধ্যে আছে। তারেক ভাই বলতেন যে সংস্কৃতির অগ্রযাত্রা হচ্ছে রিলে রেসের মতো, এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করে যায়। তো আসলে এরকমই হয়। ওনার যে সৃজনশীলতার ধারা, ওনার যে সৃষ্টিশীলতার ধারা, সে আলোকবর্তিকাটি এর পরের প্রজন্ম আমরা চেষ্টা করছি কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার। আরও অনেকেই চেষ্টা করছেন যারা তার আদর্শে বিশ্বাস করতেন, তার কাজে বিশ্বাস করতেন, যারা তার সৃজনশীলতায় আস্থা রাখতেন, তারাও কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন একইভাবে। কামার, এই যে এগিয়ে নেওয়ার চেষ্টাটা চলছে, সেটা কি খুব ভিজিবল কিনা, অথবা বিষয়টা হয়তো চলছে কিন্তু এটা শক্তি পেতে আরো সময় লাগবে, কোন জায়গাটায় আছে আপনারা কিভাবে? আসলে আমি একটু ব্যাকলুক করতে চাই এই উত্তরটা দিতে গিয়ে। সেটা হচ্ছে যে তারেক ভাই মূলত নতুন প্রজন্মের কাছে 2000 সালের পর থেকে অনেক বেশি ভিজিবল বা অনেক বেশি অ্যাক্টিভলি ইনভলভ। 2002 সালের পর থেকে মানে যারা বিভিন্ন চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনে কাজ করছেন, তাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারেক ভাইয়ের কাছ থেকে অনেকভাবে ইন্সপায়ার্ড। আমি নাম বলতে পারি, ধরেন নুরুল আলম আতিক, উনি কিন্তু প্রত্যক্ষভাবে তারেক ভাইয়ের সাথে একসময় টানা কাজ করেছেন। হ্যাঁ, অন্তর্যাত্রায় কাজ করেছেন, আগে পরেও কাজ করেছেন। এমনকি মোস্তফা সরোয়ার ফারুকী বা গিয়াসউদ্দিন সেলিম, ইনাদেরকেও কিন্তু অহরহ ওনার সাথে ওঠা বসা, যোগাযোগ রাখা, ইন্সপিরেশন নেওয়া। একটা ছোট্ট ঘটনা মনে আছে যে তারেক ভাই যখন এই তরুণ প্রজন্মকে এক ধরনের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছিলেন, তখন মূলত এই তরুণ প্রজন্ম আইদার বিজ্ঞাপন নির্ভর অথবা নাটক নির্ভর হিসেবে পরিচিত ছিল। এবং তখন তারেক ভাই একটা কথা খুব জনপ্রিয় হয়েছিল যে আমি শিং ভেঙে বাছুরের দলেই ঢুকতে চাই। কারণ তার প্রজন্মের অনেকেই কিন্তু এটাকে খুব ক্রিটিসাইজ করেছিলেন, কারণ তারেক ভাইয়ের ওই এন্ডোর্সমেন্টটা এই যাদের কথা বলে এদের অনেকের ক্ষেত্রে কিন্তু একরকম মানে স্বীকৃতির কাজ করেছিল এবং তারা ইন্সপায়ার্ড হয়েছিল তারপরের একটা স্টেপ নিতে। সো তারেক ভাইয়ের এই চলমান প্রক্রিয়াটা বা এটা ঠিক তারেক ভাইয়ের চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছে তা না, তার আগে থেকে মানে চলছিল। এবং আরও আগে থেকে আমি যদি বলি যে জহির রায়হান থেকে আলমগীর কবির বা আলমগীর থেকে তারেক মাসুদ, এইটা কিন্তু এক ধরনের একটা চলমান প্রক্রিয়া। এটা আজকে শুরু হয়েছে বা গত 4 বছরে কতটুকু এগিয়েছে এইভাবে বিচার করলে বোধহয় ঠিক হবে। মানে লিগেসিটা চলছে, কন্টিনিউ হচ্ছে। লিগেসিটা তো চলছে অবশ্যই, কারণ এটি আমরা দেখতে পারি নতুনরা অনেক বেশি কাজ করছে এবং বলা যায় যে নতুন একটা ভাষা তৈরি করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। যেটা লিগেসির কথা যদি বলেন, জহির রায়হান থেকে শুরু করে এই পর্যন্ত তারা কিন্তু কাজটা শুরু করে ওই ব্যাটনটা হাতে যখন দিয়েছে তখন তাদের আসলে দেওয়ার সময় হয়নি। 3 জনের ক্ষেত্রে এই কথা সত্য, জহির রায়হান, আলমগীর কবির এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমরা মানে একজন আলমগীর কবির, একজন জহির রায়হান থেকে একজন আলমগীর তৈরি হতে কিন্তু প্রায় 15-20 বছরের একটা যাত্রা, এবং সেখান থেকে একটা তারেক মাসুদ তৈরি হতে কিন্তু সেই যাত্রাটা আমরা প্রতিবারই এই যাত্রায় মাঝপথে গিয়ে থেমে যাচ্ছি। তারেক ভাই একটা কথা বলতেন যে পলিটিক্যালি কারেক্ট
যখন হয়ে ওঠে, একজন মানুষ যখন চূড়ান্ত অর্থে ম্যাচিউরড হয়ে ওঠে, যখন তার বেস্ট ডেলিভারটা করবার সময় আসে, তখনই আসলে তাকে মৃত্যুর দিন গুনতে হয়। আর এরকম একজন সৃজনশীল প্রাণ একটা তো অল্প সময়ে তৈরি হয় না, সো এটা দীর্ঘ প্রক্রিয়া, চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন পরিপূর্ণ হয়ে ওঠে। তো একজন যখন সেই চূড়ান্ত মাত্রায় পৌঁছার পরে যে যখন হারাতে হয়, তখন এটা আসলে ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তখন। আলী হাসান, এই প্রক্রিয়াটি আমরা কেউই মানে আমাদের কারো হাত নেই, তাই না, দৈব, কিন্তু তারপরেও আমাদের জন্য কি এটা আরো বেশি দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে কিনা? কারণ আমরা দেখেছি যে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সৃজনশীলতাটা কিন্তু যত বাধা আসে তত এটা শানিত হয়। একদিক থেকে কিন্তু আমাদের চলচ্চিত্র আন্দোলনে এটা একরকম বাধা হিসেবে আমি দেখছি তিনটি ক্ষেত্রে। কারণ আমাদের চলচ্চিত্র আন্দোলনে কিন্তু তিনটি জায়গায় একটা বলা যায় যে আলাদা মাত্রা যখন পেতে শুরু করেছিল, যখন এটা আসলে বলা যায় যে তারা নতুন একটা ভাষা তৈরি করতে শুরু করেছিলেন, তখনই আমরা ধাক্কাটা খেয়েছি। ফলে এই সর্বশেষ যখন এটা আমাদের প্রজন্মের উপরে এসে পড়লো, একদম বলা যায় যে আপনারা যারা একসঙ্গে কাজ করেছেন তাদের উপরে এসে যখন পড়লো, এটা একটা বাড়তি মানে বড় ধাক্কা, এবং একই সঙ্গে সেই ধাক্কাটা সামনের দিকে দেওয়ারও ধাক্কা কিনা। হ্যাঁ, অবশ্যই। আমি এটাকে আসলে এভাবে বলতে চাই যে তারেক ভাইয়ের অনুপস্থিতিতে একটি শূন্যতা তৈরি হয়েছে, এবং সেই শূন্যতাটা পূরণ করার জন্য আমাদের সবাইকে আসলে সম্মিলিত প্রচেষ্টা দিয়ে সেই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। চলচ্চিত্রের অগ্রযাত্রায় তারেক ভাইয়ের ভূমিকার কথা যদি আমি বলতে চাই, তাহলে আমার নিজের চোখে দেখা কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে তারেক ভাই শুধুমাত্র চলচ্চিত্রের শিল্প, চলচ্চিত্র চর্চা, আন্দোলন এগুলোকে আসলে বিচ্ছিন্নভাবে দেখতেন না, এটাকে সামগ্রিক প্রক্রিয়ার মতো করে দেখতেন। এর সাথে চলচ্চিত্র শিক্ষা, এর সাথে চলচ্চিত্র শিল্প, এর প্রদর্শন, এর সাথে চলচ্চিত্র চর্চা সবকিছু জড়িত ছিল। তারেক ভাই যেরকম একটি খুবই সমৃদ্ধ চলচ্চিত্র আর্কাইভের জন্য চেষ্টা করেছেন, তেমনি একইভাবে চলচ্চিত্র শিক্ষা যাতে এদেশে শুরু হয় সেটার জন্য প্রচেষ্টা করেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্টের জন্য চেষ্টা করেছেন, একটা ফিল্ম ইনস্টিটিউটের জন্য চেষ্টা করেছেন। আবার যাতে এই দেশের ইন্ডাস্ট্রিতে যেই ধরনের শূন্যতাগুলো আছে, প্রদর্শনের ক্ষেত্রে যেই স্ট্র্যাটেজিক্যাল প্রবলেমগুলো আছে, পলিসির জায়গাগুলোতে যে দুর্বলতাগুলো আছে, ইন্ডাস্ট্রির ভেতরে সিনেমা বানানোর প্রক্রিয়ার যে ধরনের প্রযুক্তিগত দুর্বলতা আছে, সেই সব কিছু নিয়েই ওনার বিভিন্ন রকমের প্রচেষ্টা ছিল উন্নত করার জন্য। আবার একই সাথে বিকল্প ধারার চলচ্চিত্র বা বলি বা শিল্প মান সমৃদ্ধ চলচ্চিত্র চর্চার যেই চেষ্টা বা যে আন্দোলনের কথা আমরা বলে থাকি প্রায়, সেটাতেও উনি সবসময়ই অগ্রগামী ছিলেন। এবং এখন যারা চলচ্চিত্র চর্চা করছেন ঢাকাতে, তাদের সবাইকেই তারেক ভাই ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন, তাদেরকে ইন্সপায়ার্ড করেছেন, উৎসাহিত করেছেন যে তোমার কাজ ভালো হচ্ছে, তুমি সিনেমা বানানো শুরু করো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম অনেকগুলো আসলে টুকরো টুকরো স্মৃতি আমার এই মুহূর্তে মাথার ভেতরে এসে। তরুণদের এতটা প্রশ্রয় আর কারোর কাছে আসলে ছিল না। আলী, আরেকটা বিষয় আমি অ্যাড অন করতে চাই ওর সঙ্গে, যে উনি মূলধারার চলচ্চিত্র নির্মাতা না হয়েও উনি সিনেমা হল বাঁচাও আন্দোলনের একটা বড় একটি জায়গায় উনি যে বিভিন্ন জায়গায় সিনেমা হল বন্ধ যেতেন, রানওয়ে নিয়ে যখন উনি ঢাকার বাইরে স্ক্রিনিং করতে যেতেন, প্রতিটা জায়গায় উনি ডকুমেন্টেশন করতেন। হ্যাঁ, তো এইগুলো সবার সঙ্গে কথা বলতেন কিভাবে সিনেমা হল যদি না থাকে তাহলে আমরা আসলে সিনেমা কার জন্য বানাবো, কাদের জন্য বানাবো। এইটি আমি নির্মাণের বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জগুলি নিয়েও কথা বলবো, কিন্তু যেহেতু সিনেমা প্রদর্শনের বিষয়টা আসলো, বিশেষ করে রানওয়ে বা অন্য ছবিগুলিও, মানে তারেক মাসুদ কিন্তু বলা যায় যে বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাওয়ার একটা চেষ্টা করেছেন, প্রথাগত যে যে জায়গাগুলি আছে তার বাইরেও, এবং দর্শকের সঙ্গে সরাসরি কানেক্ট করার চেষ্টা করেছেন। এই প্রক্রিয়াটা এখন কি অবস্থা? এখনকার নির্মাতারা এই সরাসরি কানেক্ট করার ক্ষেত্রে, কারণ আমাদের সিনেমা হলগুলি প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর বিকল্প ধারার জন্য তো সেটি আসলে কোনো বলা যায় যে কখনোই ঠিক জায়গা ছিল না। মানে আপনি যে ওই কথাটা বললেন না যে এখন কতটুকু উনার শূন্যতার, আপনি যে প্রশ্নটা করলেন যে শূন্যতার পরে এইটা কতটুকু চাপ দিচ্ছে, আমার মনে হয় সবচেয়ে বেশি চাপটা এই জায়গাটাতে দিচ্ছে। এই জায়গাটা হচ্ছে কি শুধু নির্মাণের জায়গা না, কিন্তু
কালেকটিভলি টোটাল ইন্ডাস্ট্রির একটা প্রসেস, এটাকে বোঝা এবং এটাকে আগায় নেওয়ার জন্য যে স্ট্রাকচার্ড একটা এফোর্ট, যে একটা সিনেমা আমি একজন ফিল্ম মেকার হতে চাই বা আমি একজন ফিল্ম মেকার হব, সেই চেষ্টাটাই কিন্তু এই গ্যাপটাকে পূরণ করবে না। এই গ্যাপটা পূরণ করার জন্য একজন পরিচালকের বাইরে যে আরও যে 50 রকম যে তার মানে পেশাজীবীর সম্মিলন, সেই জায়গাটাই কিন্তু একটা ভয়ঙ্কর সংকট। এবং সেখানে আমার মনে হয় যে আমাদের নতুন যারা, মানে আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি যে আমি শুনতিগাঁও নিয়ে যখন আমি বিভিন্ন জায়গায় দেশে ভিতরে যখন যাওয়ার চেষ্টা করছি, দেখছি যে ওই মডেলটা, তারেক মাসুদের ওই মডেলটা কিন্তু রানওয়ের যে মডেলটা, ওটা কিন্তু অনেকেই রেপ্লিকেট করছে বা অনেকে রেপ্লিকেট করেছে তার আগে পরে। হ্যাঁ, এবং এই যে নতুন প্রজন্ম যারা এখন আসবে, তাদের কাছে দায়িত্বটা আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় এখন চাপটা অনেক বেশি, এক্সপেকটেশনটা অনেক বেশি হয়ে গেছে গ্যাপটার জন্য। মানে খুব ভালো হতো তার যদি আরও 10টা বছর থাকতে পারতেন, অন্তত আরও 10টা বছর যদি আর 2-4টা কাজ করতে পারতেন এবং আরও এই 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 প্রসেসটাকে যদি আরেকটু ফর্মাল একটা জায়গায় নিয়ে যেতে পারতেন, তাহলে বোধহয় আমাদের উপর এক্সপেকটেশন বা চাপটা একটু কম হতো। মানে মাটিটা আর একটু শক্ত হলে পরে হয়তো এখন যারা নতুনভাবে নির্মাণের চিন্তা করছে বা চেষ্টা করছে তাদের জন্য আরেকটু সহজ হতো। কিন্তু একই সঙ্গে এইটাও ঠিক যে আরো অনেককে এটা এক ধরনের বলা যায় এটা কেমন শোনাবে, কিন্তু একটা ইন্সপিরেশনের জায়গাও তৈরি হয়েছে যে তারেক ভাই নেই, ওইটাও কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রাথমিক যে ধাক্কাটা, সেই ধাক্কাটা সামলে উঠে এখন সেটাকে এক ধরনের অনুপ্রেরণা হিসেবে স্পিরিটের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছে। এবং সেই ব্যাপারটাও আমরা দেখছি যে নতুনরা মনে করছে যে বাংলাদেশে যদি রানওয়ে হয়ে থাকে, মাটির ময়না হয়ে থাকে, তার মানে আমরা ওই জায়গাটায় অন্তত প্রথম টার্গেট হিসেবে একটা জায়গায় একটা লক্ষ্য স্থির করা যাচ্ছে, সেটা কিন্তু খুবই পজিটিভ। এবং এইটাকে এখন এগিয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউশনাল কোন জায়গাগুলিতে আমাদের হাত দেওয়া দরকার বা রাষ্ট্রের হাত দেওয়া দরকার, সেটি আসলে জানার খুব বেশি প্রয়োজন। এবং সেটা নিয়ে কতটুকু চিন্তা হচ্ছে বা আপনারা কতটুকু এগিয়ে নিচ্ছেন, প্রশ্ন এই এই জায়গাটায় আসলে তিনজনের বক্তব্যই আমি জানতে চাই যে এখানে মানে বিশেষ করে ইনস্টিটিউশনাল সাপোর্ট, যে মানে চলচ্চিত্র নিয়ে কিন্তু ইনস্টিটিউট তৈরি হয়েছে বাংলাদেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র একটি বিভাগও খুলেছে, কিন্তু সেগুলি ঠিক সেই প্রত্যাশা যেই প্রত্যাশা তারেক মাসুদ তৈরি করেছিলেন সেই জায়গাটায় কতটুকু যেতে পারছে, সেইটা কিন্তু আবার এখন আমাদের একটা নজরদারিরও প্রয়োজন পড়ছে। আমি প্রথমে আপনার আগের প্রসঙ্গটা একটু আসবো, বিকল্প প্রদর্শনীর যে ব্যাপারটা, এইখানেও তারেক ভাই পাইওনিয়ার। কারণ হচ্ছে যে উনি কখনো থেমে থাকতে জানতেন না, কোথাও যদি আটকে যেতেন, পথ রুদ্ধ হয়ে যেত, উনি নতুন পথ আবিষ্কার করতেন, পথ তৈরি করে চলতেন। এখানেও আসলে উনি পাইওনিয়ার। রানওয়ের বেলায় যেটা হয়েছে যে আমাদের এখানে একটা বিষয় জানেন যে শিল্পসম্মত চলচ্চিত্রের ক্ষেত্রে সিনেমা হলগুলো আগ্রহী হয় না, হ্যাঁ। তো যার ফলে উনি রানওয়ে নিয়ে চেষ্টা করেছেন, মাটির ময়না নিয়ে চেষ্টা করেছেন, সিনেমা হলগুলো আগ্রহী হয়নি। তো রানওয়ের বেলায় যখন একদমই সম্ভব হয়নি, তখন উনি থেমে থাকেন, উনি বিকল্প পন্থা প্রদর্শনী শুরু করেছেন। ঢাকার বাইরে দিয়ে শুরু করেন প্রথম, যেখানে ফিল্ম সোসাইটিগুলো ছিল তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেছেন, যেখানে ফিল্ম সোসাইটি ছিল না কোনো সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করেছেন, যেখানে কোনোটাই ছিল না সেখানে নিজে অডিটোরিয়াম ভাড়া করে সেখানে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছেন। তো সেই দেখানো পথে আসলে এরপরে আরও অনেকেই গেছে, এবং আমি নিজেও যাচ্ছি সেই একই পথে। আমার এই বছর আমি প্রথম যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যেটা করেছি সুতোপার ঠিকানা, এটি নিয়ে আমি সেই যোগাযোগগুলো কিন্তু সেই যোগাযোগগুলো যেগুলো তারেক ভাই রানওয়ে করবার সময় আমাদের তৈরি করে দিয়েছিলেন, সে একইভাবে আমিও ঢাকার বাইরে স্ক্রিনিং করছি। তো এটি গেলে হচ্ছে বিকল্প প্রদর্শনের জায়গাটা। আপনার আরেকটি প্রশ্ন ছিল যেটি এর জায়গা থেকে, মানে ইনস্টিটিউশনের জায়গা থেকে, প্রস্তুতির জায়গা থেকে, এটি একটি বড় সংকট সত্যিকার অর্থে। অনেক 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 কর্মী আছেন এখানে যারা চলচ্চিত্র নির্মাণ করতে চায়, অনেকেই টেলিভিশনে কাজ করছে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করবে বলে। এখানে একটি সম্পূর্ণ ইনস্টিটিউট আসলে এখনো নাই, আমরা যেটাকে চলচ্চিত্র ইনস্টিটিউট বলতে পারি। হ্যাঁ, তারেক ভাই ভাবছিলেন, সেটা কাজও করছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে হয়েছে সেখানে, বা এখন নিমকোকে এখন ইনস্টিটিউট হিসেবে রূপ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে যে বছরব্যাপী যেই কোর্সগুলো চালু হয়েছে, এগুলো আসলে কোর্সই, কিন্তু সত্যিকার অর্থে একটি চলচ্চিত্র কমপ্লিট চলচ্চিত্রের জন্য যেই রকম ইনস্টিটিউট দরকার, যে রিসোর্স পারসন দরকার, সেটি নেই। কারণ এখানে আপনি যদি এর আগে থেকে একটু ভাবেন, যারা আমাদের এখানে যারা নাট্যকর্মী ছিলেন, যারা অভিনয় শিল্পী, যারা বই লিখেছেন, তারা আসলে কাদের কাছে শিখেছেন? হ্যাঁ, সেই ইনস্টিটিউট কিন্তু ছিল না। আপনি এখানে একটা ইনস্টিটিউট করতে পারেন, কিন্তু সেই ইনস্টিটিউট তো সেই স্ট্যান্ডার্ডের রিসোর্স পারসন লাগবে।
আমাদের আসলে সেগুলো হায়ার করতে হবে। আমাদের এখানে এগুলো এখনো তৈরি না সত্যিকার অর্থে। কামাল, আপনার কাছে একটু আসবো এই দুটো বিষয় নিয়ে, প্রাতিষ্ঠানিকতা এবং একই সঙ্গে প্রদর্শনের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আছে সেটা একটা বিরতির পরে আপনার কাছে ফিরে আসছে। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি, বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কামাল, দুইটি বিষয়ে জানতে চাচ্ছিলাম, একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যেসব ডেভেলপমেন্ট হচ্ছে সেটি, এবং প্রদর্শনীর যে চ্যালেঞ্জ আছে বিকল্প ধারার। না দেখেন, প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের কথাই বলি কি প্রদর্শনী চ্যালেঞ্জের কথা বলি, এগুলো কিন্তু আসলে কোনোটাই বিচ্ছিন্ন চ্যালেঞ্জ না। এটা কিন্তু আসলে টোটাল একটা কালেকটিভ, মানে কমপ্লিট একটা চ্যালেঞ্জের একটা ছোট ছোট শাখা মাত্র। পুরো জায়গাটা দেখার জন্য আসলে আপনি এর আগে একটা কথাই বলছিলেন নজরদারির কথা, যে এই যে ইনস্টিটিউট যেগুলো হচ্ছে সেগুলো নজরদারি বা সেগুলোর জবাবদিহিতা কতটুকু হচ্ছে, বা অন্য যে প্রদর্শনীর ব্যাপারগুলো যেভাবে মানে ডক্টর হচ্ছে সেটা কোথাও 10টার মধ্যে 9টা ছবি বিদেশি দেখানো হচ্ছে, কোথাও একটা ছবি বিদেশি দেখার অনুমতি পাওয়া যাচ্ছে না। এই যে একটা হ্যাফাজদার সিচুয়েশন, এটা কিন্তু মূল জায়গাটা কিন্তু আসলে সংকটটা নীতিমালার। এবং খুব ইন্টারেস্টিং মানে একটা পার্সপেক্টিভ আমি আপনাকে বলি, তারেক ভাইয়ের কিন্তু এই নীতিমালা সংক্রান্ত একটা বিশাল ইনভেস্টমেন্ট ছিল। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে সখ্যতা বন্ধুত্ব প্রায় 10 বছরের, প্রত্যক্ষভাবে কাজ করার অভিজ্ঞতা খুবই কম, 1.5-2 বছরের। কিন্তু আমি যতটুকু তারেক ভাই দেখেছি, তার একটা মেজর সময় কিন্তু উনি ইনভেস্ট করেছিলেন এই নীতিমালার জায়গাটাকে মানে কিভাবে শেপ আপ করা যায়, কিভাবে এটাকে বাস্তবায়িত করা যায়। এবং এইটা এই একটা প্রতিষ্ঠান হোক, একটা ইনস্টিটিউশন হোক, একটা ডিপার্টমেন্ট হোক বা একটা প্রদর্শনী হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা ইম্প্যাক্ট পড়তো। সেই জায়গাটা থেকে বরঞ্চ আমি দেখি যে এখন যারা আমরা নির্মাণের ক্ষেত্রে কাজ করছি বা যারা কাজ করতে আসছেন, তাদের কিন্তু এই অবজারভেশনটা বা এই রিয়েলাইজেশনের জায়গাটা কিন্তু আমি বলবো অনেক দুর্বল। তার মূল কারণটা হচ্ছে এই যে তারেক মাসুদ হয়ে ওঠার যে প্রক্রিয়াটা, যে প্রায় 25 বছরের একটা যাত্রা, মানে চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকে শুরু করে তারপর মুক্তির গানের ফেজ, তারপর মাটির ময়না, তারপর অন্তর্যাত্রা, তারপর রানওয়ে, এই যে একটা ফেজ পরিক্রমার মধ্যে দিয়ে একটা মানুষ যে তৈরি হচ্ছে নির্মাতা হিসাবে, সেই ফেজের থেকে ওনার একটা রিয়েলাইজেশন যে আসলে সংকটটা কোথায়, সেটা কিন্তু আজকে না, প্রায় 5-10 বছর আগে তারেক ভাই কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে সংকটটা আসলে প্রদর্শনীতে, এবং প্রদর্শনী সংকটটা শুধু এককভাবে সমাধান করা যাবে না, সেটা সমাধান করতে গেলে আসলে নীতিমালা নিয়ে কাজ করতে হবে। তবে এখানে একটা সুখের কথা হচ্ছে যে বর্তমান সরকার কিন্তু অলরেডি নীতিমালা নিয়ে কাজ শুরু করেছে এবং সেটা নিয়ে অলরেডি কিছু স্টেপ আগানো হয়েছে। কিন্তু আমার ভয়টা হচ্ছে যে আমরা তরুণ যারা প্রজন্ম, তাদের এই অবজারভেশনগুলো জায়গাগুলো কতটুকু মানে পোক্ত আর কি, কতটুকু এটা কানেক্ট করতে পারি আমরা আমাদের ইন্ডাস্ট্রির সাথে। কারণ ইন্ডাস্ট্রির সঙ্গে কি একটু দূরত্ব নতুন প্রজন্মের থাকছে কিনা, মানে এই ভয়টা কেন আপনাদের? একটা তো বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে একটা ঐতিহাসিক দূরত্ব 86কেই আমি মার্ক করবো। আমার এটা মানে 86-তে তারেক ভাইদের এই প্রজন্ম তারা সাংঘাতিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন একটা শর্ট ফিল্ম আন্দোলন নামে, শর্ট ফিল্ম ফোরামের ব্যানারে, এবং যেটার অসম্ভব সুন্দর কিছু ইম্প্যাক্ট বা অসম্ভব সুন্দর কিছু নির্মাতা এবং আন্দোলন আমরা পেয়েছি। কিন্তু ওই সময়টায় আসলে ইন্ডাস্ট্রি এমন একটা সংকটের জায়গা ছিল, আমার মনে হয় যে এখন আমি যখন ফিরে দেখি, যদি আমি হিস্ট্রি রিড করার চেষ্টা করি, আমার অবজারভেশন হচ্ছে বোধহয় সেটা একটু রং ছিল। মানে ওরকম একটা ক্রিটিক্যাল সময় ইন্ডাস্ট্রি থেকে বের না হয়ে বরঞ্চ ইন্ডাস্ট্রির ভিতরে যদি মানে থাকা যেত, তাহলে বোধহয় আমাদের আজকের তরুণ প্রজন্ম যারা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি কমপ্লিটলি বাইরে থেকে কাজ করতে হচ্ছে, তার ইন্ডাস্ট্রির সাথে আমাদের কোনো ইন্টারাকশন বা কোনো কমিউনিকেশন নাই, কোনো ল্যাঙ্গুয়েজই নেই, সেই জায়গাটা সংকটটা বোধহয় মানে অনেক কম থাকতো। অ্যাটলিস্ট আমরা ইন্ডাস্ট্রির যে ক্রু আছে, ইন্ডাস্ট্রির যে প্র্যাকটিস আছে, সেটার ভিতরে আমাদের কোনো একটা ভোকাল পয়েন্ট থাকতো বা সেটার ভিতরে আমাদের একটা প্রভাব থাকলেও থাকতে পারতো। এখন যে একদমই থাকছে না তা না, মানে ব্যক্তিগতভাবে আমি জানি যারা এখন কাজ করছেন, আমি নিজে যখনই এফডিসি থেকে বা নীতিমালা সংক্রান্ত যে কোনো আলোচনা হয় সেখানে আমি পার্টিসিপেট করার চেষ্টা করি। আমি জানি সেলিম ভাই বা ফারুকি ভাই এরা সবাই করে, মানে আমরা কিন্তু চেষ্টা করছি যে ওই জায়গাটা কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায়, গ্যাপটা কিভাবে মিনিমাইজ করা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু গ্যাপ অনেক বেশি হয়ে যায়, যে গ্যাপটা আসলে ছোট করে আনাটা এক ধরনের মানে হ্যাঁ, কারণ আসলে দুটো ধারার মতো হয়ে গেছে, অ্যাটলিস্ট পারসেপশনে তো অবশ্যই, বাস্তবে কতটুকু আছে জানি না, কিন্তু পারসেপশনে তো পুরোপুরি আছে। শেষ দিকে কিন্তু এটা একটু রিগ্রেটও করতেন, সাইমন যেটা বলছিল, হ্যাঁ রিগ্রেটও করতেন। উনি মনে করতেন যে ডিসিশনটা ভুল ছিল, যে আমরা একটা বি টিম এফডিসিটাকে ইগনোর করে নিজেদের কুলিন মনে করে, অভিজাত মনে করে একটা বি টিম তৈরি করলাম, তারপর গোল পোস্ট ছোট করে নিয়ে গোল দিতে শুরু করলাম। যে এখান থেকেই তো একসময় জহির রায়হান, আলমগীর কবিররা কাজ করেছে। সো আমাদের অবস্থানটা যদি এখানে থাকতো, তাইলে হয়তো তাদেরকে ফলো করে আরো কিছু মানুষ সেখানে যেত, বা এবং সেটার হয়তো এফডিসিকেও যেমন ক্ষতিগ্রস্ত করেছে, তেমনি মানে এখন সংকটটা এমন একটা মাল্টিফোল্ড পর্যায়ে চলে গেছে, যে জায়গাটায় আপনি শুধুমাত্র এফডিসিতে ফিরে গেলেই হবে না,
ধরেন যে উইথ অল ডিউ রেসপেক্ট আমি সবার কথাই বলছি যে একটা চলচ্চিত্র এই মুহূর্তে এত অ্যাডভান্স একটা টেকনোলজি নির্ভর মাধ্যম, যেখানে আপনার যদি প্রতিদিন পড়াশোনা বা প্রতিদিন আপডেটেড না থাকেন, যে প্রতিদিন যদি আপনি না জানেন যে ব্ল্যাক ম্যাজিক আরসা ক্যামেরাটা কত কে হচ্ছে এবং সেটা কত স্টপ ডাইনামিক রেঞ্জ দিচ্ছে, তাহলে আসলে আপনি সিনেমাগ্রাফির কিছুই হাল বোঝা সম্ভব না। সেরকম একটা জায়গা থেকে এফডিসির যে কালচারটা এমন একটা দূরত্বের জায়গায় চলে গেছে যে আমরা আসলে ব্যাপারটা চাইলেও বোধহয় ফিল আপ করাটা খুব কঠিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে এফডিসির এখনো বলতে পছন্দ করি অনেকেই যে 60-এর দশকের গোল্ডেন এরা বা 70-এর দশকের গোল্ডেন এরা, আমার মনে হয় এটা এক ধরনের মানে আমাদের এখান থেকে একটু বেরিয়ে আসা উচিত। কারণ 60-এর দশকে একটা চলচ্চিত্রের যে কম্পিটিশন, আপনি যদি 60-এর দশকে ঢাকার কথা ভাবেন, এন্টারটেনমেন্টের কথা ভাবেন, রিক্সা গাড়ি ট্রাফিকের কথা ভাবেন, মানুষের মুভমেন্টের সিকিউরিটির কথা ভাবেন, তাহলে কিন্তু ওটা একমাত্র মাধ্যম ছিল যে কারণে ম্যাটিনি শো থেকে শুরু করে গভীর রাতের শো পর্যন্ত জনপ্রিয়তা। আর এই মুহূর্তে চলচ্চিত্রের কম্পিটিশনটা আপনি খেয়াল করে দেখেন যে অডিওভিজুয়াল মাধ্যমের আমাদের বোধহয় 40-44টা বোধহয় চ্যানেল অলরেডি বাংলাদেশে চলছে এবং ইন্টারনেটে সারা দিন রাত আমরা বিভিন্ন কন্টেন্ট ব্রাউজিং করছি। ইয়াং তরুণ প্রজন্ম ট্যাব বা মোবাইলের বাইরে কিছু দেখছে না। সেরকম একটা জায়গায় যদি আমি 60-এর দশকের কম্পিটিশনটা নেওয়ার চেষ্টা করি, তাহলে আসলে প্রজন্মের উপর চাপ হয়ে তা যাবে। তো অবশ্যই, আর এটা আমাদের কোনো হেল্পও করবে এটা না। অনেক কোথাও আচ্ছা, নেবে না। আলী হাসান, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গেই ফিরতে চাই। এগুলি না, একটু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানি যে যদিও আমরা অনেক বেশি হয়তো আপনাকে অন স্ক্রিনে বেশি চিনি, কিন্তু স্ক্রিনের বাইরে তারেক মাসুদের সঙ্গে আপনার যে কাজ, বিশেষ করে মানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, একটা চলচ্চিত্র তৈরির পেছনে যে অনেক নানান ধরনের কাজ থাকে, সেইগুলির অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে এই ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের দিক থেকে আমাদের এখনকার প্রজন্ম কতটুকু ওই ধরনের মানে যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিলেন সেই স্ট্যান্ডার্ডটা অনুসরণ করতে পারছে বা করছে। সেক্ষেত্রে আমি আমার প্রথম রিক্রুটমেন্ট থেকে শুরু করতে চাই। আমি তারেক ভাইয়ের সাথে প্রথম রিক্রুট হয়েছিলাম কাগজের ফুলের স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে। তো আমার কাজ ছিল স্ক্রিপ্ট রিলেটেড যতগুলো আপডেট হবে, যত ধরনের ভার্সন হবে সেগুলো ট্র্যাক রাখা এবং কবে কি ধরনের আপডেট হচ্ছে সেটার একটা হিস্ট্রি লিখে রাখা। তো তখন কাগজের ফুলের আসলে রিসার্চ পার্টের অনেকটাই শেষ হয়ে গেছে, প্রি প্রোডাকশন পার্টটা শুরু হচ্ছে, এরকম একটা সময় আমি কাগজের ফুলের টিমে ইনক্লুড হয়েছিলাম। তো তারেক ভাইয়ের কাজের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, উনি অনেক বেশি রিয়েলিস্টিক ছিলেন। উনি একটা বিষয়ে খোঁজ খবর নিয়ে রিসার্চ করে তারপরে সেটা স্ক্রিপ্টে ঢোকানোর ব্যাপারে খুবই সচেতন ছিলেন। যদি রানওয়ের অভিজ্ঞতার কথা আমরা বলি, রানওয়ের স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছিল আসলে এটা তারেক ভাইয়ের অনেক আগে লেখা একটা আইডিয়া থেকে। এই আইডিয়াটা অনেক বেশি ছিল রানওয়ের পাশে যারা বসবাস করে তাদের জীবনযাপন নিয়ে। তো স্ক্রিপ্ট লেখার আগে উনি আমাদেরকে পাঠালেন যে আগে লোকেশনটা আছে কিনা দেখে আসুন, তাহলে এই ছবি হবে, তা না হলে এই ছবি হবে। তো আমরা লোকেশন দেখলাম, হ্যাঁ লোকেশন আছে। তারপরে তারেক ভাই নিজে যে দেখে আসলেন যে আসলে লোকেশনটা কি অবস্থায় আছে, দেন ওনার স্ক্রিপ্ট লেখা শুরু হয়েছে। এরপর স্ক্রিপ্টে যখন একের পর এক বিভিন্ন ধরনের জিনিসপত্র ইনপুট হচ্ছিল, যেমন জঙ্গিবাদের ইস্যুটা ইনপুট হচ্ছিল, এটার জন্য আমরা জেএমবির প্রাক্তন কিছু রিটায়ার্ড মিলিট্যান্ট ছিল, তাদের সাথে যোগাযোগ করে তাদের ইন্টারভিউ নিয়ে তারপরে মিলিট্যান্ট সংক্রান্ত যত বিষয় আছে সেগুলোর ইনপুট দিয়েছিলাম। গার্মেন্টসের যে বিষয়গুলো আছে সেগুলো একইভাবে গার্মেন্টস রিলেটেড পেশাজীবী যারা আছেন তাদের সাথে কথা বলে বস্তুনিষ্ঠতা নিশ্চিত হয়ে তারপরে আমরা স্ক্রিপ্টে ইনকর্পোরেট করেছিলাম। তো এরকমভাবে স্ক্রিপ্ট লেভেল থেকেই তারেক ভাইয়ের সবকিছুর বস্তুনিষ্ঠতার ব্যাপারে এবং বিশ্বাসযোগ্যতার ব্যাপারে অনেক তীক্ষ্ণ নজর থাকতো। আর বর্তমানে যদি আমি বর্তমানের পার্সপেক্টিভে আপনি একটা তুলনামূলক কোশ্চেন আমাকে করেছেন, এটা খুবই দুঃখজনক লাগে যে আমাদের এখনকার সিনেমাগুলোর কন্টেন্টে অনেক দুর্বলতা এবং অনেক অপ্রাসঙ্গিকতা থেকে যায়, যেটা আসলে ছবির জন্য গল্পের জন্য যেরকম একটা ছবির শিল্পমানের ক্ষেত্রেও সেরকম খুবই দুর্বলতা হিসেবে আসলে খুবই সাধারণভাবেই চোখে পড়ে। কারণ আমার সিনেমা হলে রানওয়ের প্রদর্শনীর কথা বলেন বা অন্যান্য সিনেমার দর্শকদের সাথে আমি যখন দর্শকদের মাঝে বসে ছবি দেখি, তখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিনেমার দর্শক অনেক বেশি শিক্ষিত দর্শক আসলে,
এটা এই অর্থে নয় যে তারা আসলে অনেক বেশি একাডেমিক্যালি শিক্ষিত, তারা সিনেমার কনজিউমার হিসেবে অনেক বেশি শিক্ষিত আসলে, এবং অনেক মনোযোগ দিয়ে একটা ছবি দেখে। এবং দর্শক যখন সিনেমা দেখে তখন সে আসলে সিনেমার ভেতরে ঢুকে যায়, এবং সিনেমার যে অপ্রাসঙ্গিকতাগুলো আছে বা সিনেমার ভেতরে যত ভালো বিষয়গুলো আছে সেগুলো সে কিন্তু তাৎক্ষণিকভাবেই রিয়াকশন করে যে এটা তো কিছু হলো না, আরে হ্যাঁ এটাই তো ওইটাই তো খারাপ লোক। মানে ইনস্ট্যান্টলি দর্শকের রিয়াকশন থেকেই আসলে বুঝতে পারা যায় যে চলচ্চিত্রটি কেমন হয়েছে, নির্মাণ থেকে শুরু দর্শকের করে। কাছে আসলে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে। আমরা একটা বিরতিতে যাব, কামাল ভাই বিরতি থেকে ফিরে এসে নির্মাণ সম্পর্কে আরো কিছু কথা হবে এবং জানতে চাইবো যে কাগজের ফুলের নির্মাণটাই এখন কি অবস্থায় আছে। আজকের বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রসূন, আপনার কাছে একটু আসতে চাই যে পেছনের আমরা যেটা দেখি তার পেছনের কাজ নিয়ে যেই ব্যাপক প্রস্তুতি থাকে, অনেক সময় বলা হয় যে চলচ্চিত্রে যেটুকু দেখা যায় সেটা শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ, মূল আইসবার্গটা থাকে তার পেছনের কাজটি যাতে আরো ভালো মতো করা যায় সেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি বা আমরা যারা কাজ করছি তাদের মধ্যে সুযোগ সুবিধা বলেন বা কাজ করার প্রক্রিয়াটা কেমন এবং সেটা এখন কি পর্যায়ে আছে? একটা বিষয় হচ্ছে যে ডিসিপ্লিন, কাজের যে ডিসিপ্লিন, একটা আন্তর্জাতিক যে পদ্ধতি, এই পদ্ধতির কিছুটা বোধহয় এখানে বিবিসি প্র্যাকটিস করে, এর বাইরে আর কোথাও নাই। কিন্তু তারেক ভাইয়ের টিমে একটা প্র্যাকটিস ছিল, এখনো এখানে চলচ্চিত্রকর্মী যারা আছে, যারা টিমে কাজ করে, অনেকে জব ডিভিশন, ফিল্ম ইউনিটের জব ডিভিশনটাই জানে না বেসিক্যালি। হ্যাঁ, এখানে দু একজন আছে যারা আসলে এই চেষ্টাটা করে। এর মধ্যে রাশেদ জামান একজন আছে যে সিনেমাটোগ্রাফার, ও খুব চেষ্টা করে যে মানুষকে এগুলো শেখানোর, বোঝানোর। সত্যি কথা বলতে আমি আরেকবার রিপিট করছি যে জব ডিভিশনটাকে যারা কাজ করে একটা ইউনিটে, এরা জানে না বেসিক্যালি। এখানে জাস্ট কাজ করে যাচ্ছে, করে খাচ্ছে। আমরা কাগজের ফুলের টিমে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা প্র্যাকটিস হতো এখানে, যেটা একটা মুভি ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিপ্ট ব্রেকডাউন থেকে শুরু করে শিডিউল করা, এই ব্যাপারগুলো ছিল। আমরা এখানে সত্যিকার অর্থে অনেক বেশি পিছিয়ে আছি। ধরেন একটি ক্যামেরা অ্যালেক্সা এখানে ইউজ হচ্ছে, পৃথিবীর প্রায় সব দেশেই ইউজ হচ্ছে হ্যাঁ সিনেমাটোগ্রাফির জন্য। হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থে পার্থক্যটা হচ্ছে স্কিলের, দ্য পার্সন বিহাইন্ড হু ইজ ওয়ার্কিং, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। সো এই পার্থক্যগুলো আসলে অনেক বেশি, যেটা বলছিলাম আপনাকে যে সত্যিকার অর্থে একটা ইনস্টিটিউট যেখানে নাই, সেখানে টেকনিক্যাল পার্সন আসলে তৈরি হচ্ছে কোথায়? তৈরি হচ্ছে সেই 2 দিন করতে করতে শেখা। হ্যাঁ, তো আজকে যিনি 2 জন পেছনে কাজ করছেন ক্যামেরার পেছনে, পরের দিন সে সিনেমাটোগ্রাফার। আজকে 2 দিন একজন ডিরেক্টরের পেছনে কাজ করছেন, পরের দিন সে ডিরেক্টর। যার ফলে কাজের কোয়ালিটি, স্ট্যান্ডার্ডটা আমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা টেলিভিশনের কথাই বলেন বা ফিল্মের কথাই বলেন। তো সেখানে আসলে ইনস্টিটিউটের প্রয়োজনীয়তার ব্যাপারটা চলে আসছে, যথাযথ একটা শিক্ষা পদ্ধতির ব্যাপার। এখন শুধু ইনস্টিটিউট দিয়েই আসলে পুরো ব্যাপারটা ঠিক যে সমাধান হবে সেটা আমার মনে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের ব্যাপারটাই আসলে ইম্পর্টেন্ট। আমি ঠিক অ্যাসোসিয়েশনের কথা বলছিলাম না, বলছিলাম যে আলীকে যেটা বলছিলেন যে এখন কিভাবে প্র্যাকটিস হচ্ছে। এখন প্র্যাকটিস করার ক্ষেত্রে কিন্তু মানে শিক্ষাটা প্রতিষ্ঠানমুখী হোক কি প্র্যাকটিসমুখী হোক, মানে একটা জিনিসের সময়টা খুব ইম্পর্টেন্ট, প্রস্তুতির জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যেটা মানে তারেক মাসুদের সবচেয়ে বড় ডিস্টিংশন, মানে আমার অবজারভেশন, সেটা হচ্ছে যে একটা কাজ করতে গিয়ে আপনি কতটুকু সময় তার পিছনে ব্যয় করছেন, শুধু মানে প্রস্তুতির জায়গাটা থেকে, সেইটা আপনার কাজের উপর ইম্প্যাক্ট করবে। এটা খুব তারেক ভাইয়ের একটা কথা খুব জনপ্রিয় আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে গলা সাধার আগে কান সাধা। মানে আমি গান গাইতে যাব, তো আমি গলা সাধবো, কিন্তু গলা সাধার আগে আমার কানটা সাধতে হবে যে আমি কতটুকু গান শুনেছি, আমি কতগুলো গান শোনার প্র্যাকটিস করেছি। সেইটা চলচ্চিত্রের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। মানে আপনি প্রস্তুতির জায়গায় যদি তারেক মাসুদের প্রস্তুতির জায়গাটা দেখেন, তাহলে কিন্তু 25 বছরের নিচে বলা যাবে না। আপনি যদি 81-82 সালে আদম সুরতের নির্মাণ প্রক্রিয়াটা থেকে শুরু করে তারপর প্রায় 7-8 বছরের যাত্রা, এটা কিন্তু পুরোটাই কিন্তু এক ধরনের চলচ্চিত্র শিক্ষা হিসেবে উনি নিয়েছিলেন। উনি একটা গল্পে আমাকে বলেছিলেন যে জিকাতলা বাস স্ট্যান্ডে উনি পকেটে টাকা নিয়ে দাঁড়িয়ে এটা ভাবছিলেন যে আমেরিকায় যাওয়ার কথা পড়াশোনা করতে, কিন্তু সেটা না করে উনি যদি চলচ্চিত্র বানিয়ে এই কাজটা করতে পারেন তাহলে কি হয়। সেটার প্রক্রিয়াই কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আদম সুরতের করতে করতে শেখা। এখন এটা করতে করতে শিখি কি প্রতিষ্ঠানে গিয়ে শিখি, এই প্রস্তুতির সময়টা আমার মনে হয় যে এখনকার উনি যেটা বলতেন সাংঘাতিকভাবে বার্নিং দ্য মিডনাইট ওয়েল,
যে 100 ইয়ার্স অফ সলিচুড তো আসলে একদিনে তৈরি হয় না। একজন কবির যে সুযোগটা হয় যে অনেকগুলো কবিতা লিখে বালিশের নিচে রেখে দিলাম, তারপরে যে কবিতাগুলো ভালো হলো সেগুলো আমি ছাপতে দিলাম বা প্রকাশ হলো, কিন্তু একজন ফিল্ম মেকারের কিন্তু সেই সুযোগটা থাকে না, তাকে আসলে করতে করতেই শিখতে হয়। কিন্তু যেহেতু ফিল্মের সঙ্গে মানি ইনভলভ, হ্যাঁ, একটা টিম লাগে, সেটা তো একা একা করা যায় না, যার ফলে আসলে পারফেকশনে পৌঁছানোর জন্য সময়টাও অনেক লাগে। আমি যদি আমার একদম ব্যক্তিগত উদাহরণের জায়গা থেকে বলি, আমাকে কেউ ফিল্ম মেকার হিসেবে পরিচয় করে দিলে আমি আসলে লজ্জিত বোধ করি যে আমি আসলে আদৌ ফিল্ম মেকার কিনা। কারণ আমি তখন খুব দ্রুত শুধরে দিয়ে বলি যে আমি আসলে প্র্যাকটিসিং ফিল্ম মেকার। যে ক্ষেত্রে একজন লয়ার 30 বছর কাজ করার পরে বলেন প্র্যাকটিস করছি, একজন ডাক্তার কাজ করতে করতে 30 বছর করার পরে বলেন যে আমি প্র্যাকটিস করছি। ফিল্ম মেকিংয়ের ব্যাপারটা আসলে ইটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, ইটস হাইলি টেকনিক্যাল জব, যে কারণে আসলে তার প্রস্তুতির ব্যাপারটাও আসলে একটু দীর্ঘমেয়াদী। তাকে প্রতিনিয়ত প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট করতে হয়, জানা বোঝার জায়গা থেকে শিল্পের প্রায় সবগুলো শাখায় নিজের দখল বা দক্ষতা অর্জন করতে হয়। আলী, এই যে শিল্পের সবগুলি শাখায় দক্ষতা, কারণ আসলে টেকনিক্যাল ব্যাপারটা ছাড়া বিশেষ করে যারা চলচ্চিত্র পরিচালনা করেন তাদের জিনিসটা অনেক ক্ষেত্রেই বলা যায় যে একটা সূত্রধরের মতো, প্রত্যেকটা সেকশনই যাতে তার সবচেয়ে ভালো কাজটা করতে পারে সেই জিনিসটা নিশ্চিত করা, এবং সেটার জন্য যেটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের কথা বলা হচ্ছিল যে আপনি তো মানে শ্যুট করে দেখে তারপরে বাদ দেওয়ার সুযোগ নেই, সেই জন্যই তো আপনার এই মানে আগে যেটা ছিল বা এখনো হয়তো প্র্যাকটিস যথেষ্টই আছে যে একে ঠিক করে তারপরে এটা শুটিং এ যাওয়া, স্টোরিবোর্ড, যেটা স্টোরিবোর্ডের মাধ্যমে কাজ করা। তো এই কাজের ক্ষেত্রে আমরা এই প্রফেশনালস জায়গাগুলিতে কতদূর এগোতে পারছি, বা আমাদের এই প্রফেশনালস জায়গায় এগোনোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অবস্থাটা আমরা জানলাম, কিন্তু আমাদের এখানে আসলে অপ্রাতিষ্ঠানিক চর্চাটা প্রাতিষ্ঠানিকের চর্চার চেয়ে অনেক বেশি, সেই চর্চাটা কিরকম সেটা জানতে চাই। আসলে আমাদের এখানে এখন চর্চাটা হচ্ছে কি, বাংলা একটা প্রবাদ আছে যে ওর ছেড়ি তোর বিয়ে। হ্যাঁ, তো আমাদের এখানে আসলে প্র্যাকটিসিং এর জায়গা থেকে যেটা হয় যে অর্ধেক প্রস্তুতির পরে আমাদের একটা প্রচেষ্টা থাকে, বাদ বাকিটা লোকেশনে হয়ে যাবে, শুটিং এর সময় হয়ে যাবে। এটা আমাদের জন্য আসলে খুবই ক্ষতিকর। কারণ একটা জিনিস হয় কি যে একটা চলচ্চিত্র বলি বা ভিজুয়াল মিডিয়ামের যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রেই বলি, সেটা কিন্তু আগে তৈরি হয় টেবিলে, সেটা আগে টেবিলে তৈরি হয়, সেটাকে আসলে স্ক্রিপ্টটাকে সবভাবেই ডিভাইস করতে হয়, আমরা যেটাকে বলি যে ব্রেকডাউন করা। সেই ব্রেকডাউনটা একজন ফিল্ম মেকারকে যেরকম ধরেন ভিজুয়াল নিয়ে কনসার্ন হতে হয়, একই সাথে তার অডিও নিয়ে কনসার্ন হতে হয়, মিউজিক নিয়ে কনসার্ন হতে হয়, তার কালার নিয়ে কনসার্ন হতে হয়, তাকে কস্টিউমটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সেটা নিয়ে কনসার্ন হতে হয়, অ্যাক্টিংটা দেখতে হয়, তার আশপাশে আসলে কি কি থাকবে সেটার প্রাসঙ্গিকতা কতটুকু সেগুলো বিবেচনা করতে হয়। তো এক কথা বলতে গেলে যে আসলে চলচ্চিত্রের ভেতরে এখন এক্সিস্ট করে প্রায় সব ধরনের শিল্প মাধ্যমেরই এক ধরনের মিশেল একটা ব্যাপার আছে। এই জন্য আমাদের চলচ্চিত্রকর্মীরা অনেক সময় মজা করে বলে থাকেন যে মাইকেল অ্যাঞ্জেলো এখন বেঁচে থাকলে উনি নিশ্চিত সিনেমা বানাতেনই একটা, কারণ এটার আসলে আবেদনটাই এরকম। এখানে শিল্পের সবগুলো মাধ্যম নিয়ে প্লে করার এত বড় একটা সুযোগ রয়েছে যে সব শিল্পী চান যদি তার আসলে সেরকম সামর্থ্য থাকে তাহলে এই মিডিয়ামে কাজ করতে। আপনি বলছিলেন যে সবগুলো শিল্প মাধ্যম নিয়েই তার যেরকম সূত্রধরের ভূমিকা অবতীর্ণ হওয়ার ব্যাপারটা, সেটা আসলেই 100% সত্যি। কারণ শিল্প তো আসলে পরিমিতি বোধের একটা অনেক বড় মাপকাঠি আছে। আলী, আমরা একটা বিরতিতে যাব, ফেরার পরে এই খুব সংক্ষেপেই জানতে চাইবো যে এই যে বাকি যে বিষয়গুলি আছে, সে চলচ্চিত্রে আবহ সঙ্গীত লাগছে, অভিনয় লাগছে এবং অনেক ধরনের লোকেশন দেখার জন্য কন্টিনিউইটি, মানে বলা যায় যে নানান রকমের কাজ, যেটা প্রসূন বলছিলেন যে ওয়ার্ক ডিভিশন, জব ডিভিশন, এগুলি আমরা ঠিকমতো জানি কিনা, সেই জিনিসটা একটু জানতে চাইবো একটা বিরতির পরে। আজকের বাংলাদেশে যাচ্ছি, আর বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আপনার কাছে একটু চলে আসতে চাই, যে প্রসঙ্গটিতে ছিলাম যে চলচ্চিত্রের এই যে চ্যালেঞ্জগুলি, এগুলি বা বিশেষ করে ওয়ার্ক ডিভিশনের ক্ষেত্রে কি পরিস্থিতিটা? আমি যেহেতু আজকের আলোচনাটা কাগজের ফুল এবং তারেক ভাইকে স্মরণ করে, আমি তারেক ভাইয়ের কাগজের ফুলে কাজ করার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই।
মানে কাগজের ফুলের প্রি প্রোডাকশনে তারেক ভাই ডাকলেন যে তুমি এখানে আমার চিফ এড হিসেবে কাজ করো, এই হচ্ছে ঘটনা, এইভাবে কাজ করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তার আগে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে স্থাপত্যে, আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় একটা ক্রিয়েটিভ টিম লিড করেছি আমি স্টুডিওতে 20-25 জনের, কিন্তু প্রত্যক্ষভাবে চলচ্চিত্রের একটা ইউনিটকে লিড করার আমার এক্সপিরিয়েন্সটা ছিল না। আমি গিয়ে দেখলাম যে যেটা প্রায় 25-30 জনের একটা কাইন্ড অফ ইয়াং এনথুজিয়াস্ট বানাতে চাই, করতে চাই, এবং প্রায় 25-30 জনের সবাই ডিরেক্টর, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এবং সেইটা গিয়ে পৌঁছালো 1.5 বছরের মাথায় 55 জনের মতো। আমি তারেক ভাইকে বললাম যে তারেক ভাই এইভাবে তো আমি মানে জব ডিভিশন বুঝতে পারছি না, মানে এই ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। তখন মানে জাস্ট একটা উইট শেয়ার করার জন্য বলছি যে তারেক ভাই আমাকে বললেন আলাদা করে ওটাকে মোহাম্মদপুরের অফিস, আমি বাড়িতে বসে আমাকে আলাদা করে বলছেন যে কিচ্ছু চিন্তা করো না, আমি আগামী সপ্তাহে একটা কাজ করবো, তখন দেখবো সব ঠিক হয়ে গেছে। আমি যে কী করবেন? উনি আমাকে 2টা পাতা দিলেন পড়তে, 2টা কাগজ দিয়ে বললেন এটা পড়ো, কালকে কথা হবে। 2 পাতার একটা ছোট্ট গল্প লেখা। পরদিন গিয়ে শুনি, তখন ইউনিটের কেউ জানে না, পরদিন গিয়ে শুনি এটা নিয়ে একটা শর্ট ফিল্ম বানানো হবে 14 মিনিটের, এবং আমাকে বলছেন যে ছবিটা বানানো শেষ করব, তারপর দেখবো এমনি যেগুলো ঝরে পড়ার ঝরে পড়ছে, আর যেগুলো ট্রেন হওয়ার ট্রেন হয়ে গেছে, আর যেগুলো ডিভিশন হওয়ার সেগুলো ডিভিশন হয়ে গেছে। আর সেই ছবিটা ছিল নরসুন্দর। আচ্ছা, মানে বাংলাদেশে এটা আমার কাছে মনে হয় এখন মধ্যে দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, মানে এর বাইরে বোধহয় এর চেয়ে বেশি আর কিছু করা সম্ভব কিনা এই মুহূর্তে। উনি যে কোনো প্রজেক্টের আগে একটা ওয়ার্ম আপ প্রোডাকশন করবার প্ল্যান করতেন, যে ওয়ার্ম আপ থেকে অ্যাকচুয়ালি যথার্থ লোকগুলো বের হয়ে আসবে, আর যাদের মানে যার ঝরে পড়ার ঝরে পড়বে, যার টিকে যাওয়ার টিকে যাবে, যার ডিভিশন হওয়ার ডিভিশন হয়ে যাবে। এখানে আসলে যারা কাজ করতে আসে বা কাজ করতে চায় সবাই ডিরেক্টর হতে চায়, অন্য কোনো জায়গায় কাজ করতে আগ্রহ খুব কম। এটি একটি বড় চ্যালেঞ্জ। আলী, এই ক্ষেত্রে আমি জানতে চাই যে এই যে সবাই ডিরেক্টর হতে চায়, বা এখান থেকে অন্য যে কাজগুলো যেটা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি কন্টিনিউটি এডিটর অনেক ক্ষেত্রে থাকে, আমাদের এখানে থাকে কিনা আমি অনেক সময় বুঝতে পারি না, সেগুলিও খুব ছোট কাজ, সব প্রত্যেকটা জিনিস দেখা অনেকটা মানে তীর মাথা কাটার মতোই, কিন্তু এই কাজগুলি করার ক্ষেত্রে আগ্রহ কেমন থাকে, বা এগুলি আসলে আছে কি? আমি যখন প্রথম তারেক ভাইয়ের সাথে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে যাই, তখন উনি আমার আগ্রহের কথা জিজ্ঞেস করলেন এবং আমি স্বাভাবিকভাবে বললাম যে আমি বানাতে চাই, কাজ শিখতে চাই। উনি বললেন যে হ্যাঁ, বানাতে চাও, কাজ শিখতে চাও, কিন্তু একটা সিনেমা কিভাবে বানানো হচ্ছে এবং এর সাথে যে এত ধরনের ম্যান পাওয়ার লাগে, তো এখানে তুমি বানাতে চাইলেই তো আমার প্রোডাকশনে তো আর আমি তোমাকে ডিরেক্টর করতে পারবো না, যেটা খুবই প্র্যাকটিক্যাল ছিল। সো উনি আমাকে তখন প্রত্যেকটি বিষয় বুঝালেন ওই ইন্টারভিউটা তখন আমার জন্য একটা অনেক বড় একটা ক্লাসের মতো হয়ে গেছিল, যে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ার কোনো একটা দায়িত্ব পালনের সাথে সাথে আসলে চলচ্চিত্রটাকে আসলে কিভাবে আস্তে আস্তে নির্মাণ হচ্ছে সেটাকে বোঝা সম্ভব। উনি তখন আমাকে উদাহরণ দিয়েছিলেন, এখন মনে পড়ে, যে নাহিদ মাসুদের কথা, যে নাহিদ ভাই অনেকদিন যাবত তারেক ভাইয়ের সাথে সাউন্ড করছিলেন। তো সাউন্ড করতে করতে একজন মানুষের যে আসলে ডিরেকশনের যে এস্থেটিক্স এবং সেটা বানানোর যে প্রক্রিয়া সেটা জানা হবে না তা না। তো আমি বলতে চাই যে আসলে একটা চলচ্চিত্র বানাতে হাজার রকমের লোক লাগে, অনেক ম্যান পাওয়ার লাগে, এবং প্রত্যেকটা জায়গাতে আসলে স্পেশালাইজেশন লাগে। একজন যে একটা লাইটের স্ট্যান্ড ঠিক করে তার উপরে লাইটটা বসিয়ে দেয়, তার স্কিলটা যেরকম দরকার, সে একইভাবে যে ছেলেটি আসলে ইউনিটের সবাইকে চা খাওয়ায়, তার স্কিলটাও একইভাবে দরকার। কারণ সে যদি চাটা একদিন খুব খারাপ বানায়, ইউনিটের সবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে এবং আলটিমেটলি প্রশ্ন আপনার কাছে একদম শেষ, অল্প সময় 30 সেকেন্ড আছে, জানতে চাই যে এই যে স্বপ্নগুলি ছিল সেটি বাস্তবায়নের জন্য আপনি কতটুকু মনে করছেন যে আশাবাদী যে এটি বাস্তবায়নের দিকেই যাচ্ছে? আগে একবার যেটা শেয়ার করেছি, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে, যেখান থেকে অ্যাকচুয়ালি তারেক ভাইয়ের অসমাপ্ত কাজগুলো হচ্ছে। আপনারা জানেন যে এর মধ্যে কিছু কাজ হয়েছে, প্রকাশনা হয়েছে, ফিল্মের কাজও হয়েছে। তো আমি আশাবাদী আসলে যে আমরাও আশাবাদী যে কাজগুলি অবশ্যই হবে। প্রসূন রহমান, কামার আহমদ সাইমন এবং আলী হাসান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।